শোনো মালা, আমি তোমাকে শুরুতেই সব বলে দিচ্ছি, এই সংসারটা বাপু কোনো খেলনা না। এখানে হেলা ফেলা চলবে না। আমি এই বাড়ি, এই ঘর, এই রান্নাঘর সব কিছু নিজের ঘামের জোরে করেছি, তাই এই সংসারের নিয়ম কানুনও আমি ঠিক করে দেই। তুমি এখন এই ঘরের বউ, মানে নিয়ম কানুনগুলো নিঃশব্দে পালন করাই তোমার কাজ। আমি এক কথার মানুষ, বারবার একই কথা আমি বলতে পারবো না, শুনেছো তো? মা, আমি তো এসেছি আপনার নিজের ঘরটাকে আপন করে নিতে। আমি কষ্ট করতে ভয় পাই না। আমি চাই আপনি আমাকে বউ না ভেবে নিজের মেয়ে ভেবে নেবেন মা। আমি যে স্নেহটা আমার মায়ের থেকে পেয়েছি সেটা আপনার থেকেও পেতে চাই। আহা, সব মেয়েরাই শুরুতে এমনই বলে, কিন্তু পরে দেখি শুধু দাবি বেড়েই যায়। আমি তো মায়ের মতো স্নেহ দেওয়ার মানুষ নই, বুঝলে? সংসার চালাতে হলে কঠিন হতে হয়। তোমার মা যদি তোমাকে স্নেহ দিয়ে মানুষ করে থাকে সেটা তার ব্যাপার, আমার পক্ষে অত আদিক্ষেতা করা সম্ভব না। মা, আপনি যেমন বলছেন সংসার চালাতে কঠিন হতে হয়, তাতে আমি আপত্তি করছি না, কিন্তু কঠিনতা যদি অন্যায় হয়ে দাঁড়ায় সেটাই তো বড় সমস্যা, তাই না? কারো যদি হৃদয় ভেঙে যায় তাহলে কষ্টটা তো সেই পাবে। আমি আপনার ঘরে এসেছি সবার সাথে মিলেমিশে সম্মানের সহিত চলবো বলে। সংসার করতে হলে ভয় পেলে চলবে না তো মা। তুমি কি শুরুতেই শর্ত টর্ত জুড়ে দিচ্ছ নাকি? সম্মান পেতে হলে আগে সম্মান দিতে হয়, এটা জানো না? এসেছো তো শুক্রে শুক্রে 8 দিন। তুমি এবারের বউ হওয়ার জন্য কতটুকু যোগ্য তা আগে প্রমাণ করে দেখাও তো, তারপর বোঝা যাবে। তোমার কথার ফটর ফটর যদি হয়ে থাকে তাহলে যাও তো বাপু, বাসনপত্রগুলো মেজে ধুয়ে পরিষ্কার করে নাও। অনেক হয়েছে কথা। আমি প্রমাণ করে দেব মা। সংসারের সব দায়িত্ব পালন করে প্রমাণ করে দেখাবো আমি কতটা যোগ্য। কিন্তু মা, একটা কথা আমি এখনই পরিষ্কার করে দিচ্ছি, আমি নীরবে সব অপমান সইব না। আমি আপনার আদেশ মেনে চলবো, কিন্তু অপমান সইতে পারবো না। তুমি কি আমাকে হুমকি দিচ্ছ নাকি? বেশ, আমিও দেখে নেব তুমি তোমার কথা কিভাবে রাখো। এই অরুণ বালাকে হুমকি? কত বড় কলিজা তোমার! এখনো দাঁড়িয়ে আছো কেন? বাসনগুলো মাজতে বলেছি কখন শুনি? এতগুলো ভাত পুরে ছাই করে ফেললি। তুই কি করতে জানিস বলতো? খাওয়া দাওয়া সংসার সব নষ্ট করে দিচ্ছিস। রান্না করতে পারিস না? রান্না করতে গেলি কেন? আমি এক্ষুনি ভাত বসিয়ে দিচ্ছি। ভুল হয়ে গেছে গো। আমি ভাত বসিয়ে দিয়ে মাকে দেখতে বলেছিলাম, হয়তো তিনি ভুলে গেছেন, তাই পুড়ে গিয়েছে। নিজে দোষ করবি আর চাপাবি অন্যের ঘাড়ে। ভুল সব সময় তোর এত ভুল হয় কেন? মা রান্নাঘরে গিয়ে রান্না করবে আর তুই পরে পরে ঘুমাবি। এমন এক থাপ্পড় মারবো তোর ঘুমও পালাবে, ভুলও পালাবে। এই অবস্থায় কাজ করতে একটু কষ্ট তো হবেই, তবুও তো আমি চেষ্টা করছি তোমার মন মতো কাজ করার। তুমি বসো, আমি যাচ্ছি, আবার রান্না করে নিয়ে আসছি। কোনো কাজ করতে পারিস না আবার মুখে মুখে তর্ক করিস। দাঁড়াই নুন ছাড়া মাছের ঝোল আর পোড়া ভাত তোকেই খাওয়াবো। একটুখানি কাজ করিস কি না করিস, জিব্বা এক হাত বের করে হ্যাঁ হ্যাঁ করতে থাকিস সব সময়। অজয়, অত আর ঝামেলা করিস না তো বা। ওর পেটে তো তোরই সন্তান নাকি, এ কথা কি ভুলে যাবি? এমন করলে বাচ্চাটার যদি কোনো ক্ষতি হয় তখন তো আমাদেরই সমস্যা হবে। ও তো পটের বিবির মতো বাড়িতেই থাকবে, ঝামেলা যত সব আমাদের হবে। ওর মুখটা দেখলে মাথা জ্বলে যায়। ডেবা ডেবা দুটো চোখ, মোটা নাক, দাঁতগুলো দেখে মনে হয় যেন কোদাল। কি করে ওকে পছন্দ করে আমার ঘরে ঝুলিয়েছো মা? ওকে আমার সামনে থেকে সরাও। ওর মুখ দেখলে মাথায় রক্ত গরম হয়ে ওঠে। যা হওয়ার তা তো হয়েই গেছে বাপ, এখন এসব বলে আর কি লাভ? আয়, আমি পোড়া ভাত সরিয়ে ভালো ভাত বেছে দিচ্ছি। মাছটা দিয়ে খেয়ে ওঠতো বাপ, না খেয়ে থাকলে আরো রাগ যে বেড়ে যাবে। এখনো ড্যাব ড্যাব করে তাকিয়ে আছো কেন? জানোই যখন জয়ের চণ্ডাল রাগ, একটু বুঝে শুনে চলো না কেন? একটুও কি বুদ্ধি শুদ্ধি নেই তোমার?
প্রতিবাদ করো, তাই না? সব জায়গায় প্রতিবাদ চলে না, বুঝলে? ভাবের যে বুদ্ধিশুদ্ধি একটু কম আছে প্রথম দিন দেখেই বুঝেছিলাম মা। দেখলে না, বিয়ে হয়ে আসতে না আসতেই কেমন বোকার মতো কথাগুলো বলছিল। দেখেছো কাণ্ড? এখনো খাম্বার মতো দাঁড়িয়ে আছো কেন? সাধে কি জয় এত রাগ করে? যাও নিজের খাবার নিয়ে এসো, বিকালে ডাক্তারের কাছে যেতে হবে, মনে নেই? ডাক্তারের কাছে তো যাব, কিন্তু যদি ছেলে হয় সে তো তার বাবার মতোই জানোয়ার হবে। না না, আমি ছেলে চাই না, আমার যেন ফুটফুটে একটা মেয়ে হয়। হে সৃষ্টিকর্তা, আমার দোয়া কবুল করো। আমার যেন একটা মেয়ে হয়, যেন সে আমার দুঃখগুলো হৃদয় দিয়ে অনুভব করে। আমাকে মেয়ে দাও আল্লাহ, মেয়ে দাও। মেয়েদের একটু সহ্য করতেই হয়। অজয়ের মুখের উপর কথা বলো কেন শুনি? এখন কেঁদে কি হবে? নাও, খেয়ে নাও। তোমাকে কত করে বলেছি অত প্রতিবাদী হতে যেও না, যেও না। দেখলে তো বেশি প্রতিবাদ করার ফল, মানেই বাবা নেই। কিসের এত প্রতিবাদ শুনি? শ্বশুর বাড়ি এসেছো, সংসার করো। এসেছো পর থেকেই তো যুদ্ধ শুরু করেছো। এমন আজব মেয়ে কোথাও দেখিনি বাপু। মা, আমাদের ভাতিজা এসেছে। মা দেখো মা, আমি তোমাকে সাপ সাপ বলে দিচ্ছি, ভাতিজার নাম হবে আমার নামের অক্ষরে। মালার ছেলে হয়েছে, তাই মালার মনটা ভীষণ খারাপ। সে হতাশায় বলতে থাকে, সৃষ্টিকর্তা তুমিও বুঝি আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছো। এদিকে মালার ছেলেটা কাঁদছে, কিন্তু সে জয়ের উপর অভিমান করে বাচ্চাটাকেও কোলে তুলে নিচ্ছে না। ছেলেটা কাঁদছে, শুনতে পাচ্ছিস না? বাচ্চা কিভাবে মানুষ করতে হয় শিখিয়ে দিতে হবে। মা হয়েছে দেখ, চোখের লেটা বড় বড় করে ছেলের কান্না দেখছে। মা, এই বলদা মহিলা তো ছেলে মানুষ করতে জানে না। তুমি সামলাও তোমার নাতিকে। কখন থেকে কাঁদছে, খিদে পেয়েছে বুঝতে পারছো না? নাও দুধ খাওয়াও। নাতি যদি আবার কেঁদেছে তো এ বাড়ির ভাত তোমার কপালে জুটবে কিনা সন্দেহ আছে। দেখেছো তবু হ্যাংলার মতন কেমন করে দাঁড়িয়ে থাকে। মালার যেন এই জাহান্নামে দম বন্ধ হয়ে এসেছিল। বেচারির যাওয়ার মতো কোনো জায়গাই নেই। একদিকে স্বামীর জ্বালা, অন্যদিকে শাশুড়ি ননদের কথার খোঁচা, সে যেন আর সইতেই পারছিল না। সে বাকি জীবনটা কি করে এই নরকে পার করবে, এটা ভেবেই যেন ভয়ে আটকে ওঠে। ভাবি, যাও তো, আমার কিছু জামা কাপড় ভিজিয়ে রেখেছি, ওগুলো ভালো করে পরিষ্কার করে রোদে শুকাতে দাও। যাও, দাঁড়িয়ে আছো কেন? কাল কলেজে যাওয়ার সময় যেন পরিষ্কার জামা কাপড় পাই। একটু পর গিয়ে ধুয়ে আসবো। রান্নাটা করে রেখে যাই, না হলে তোমার ভাই এসে খাবার না পেলে আবার বকাঝকা শুরু করে দেবে। জানো তো তোমার ভাই কেমন। তুমি ভাত বসিয়ে রেখে যাও, আমি নজর রাখবো। রোদ ওঠার আগে কাপড়গুলো ধুয়ে ফেলো, যাও। মালার সাথে মনির তেমন একটা ভালো সম্পর্ক গড়ে ওঠেনি। কিছুটা মালার উদাসীনতার জন্য, আর কিছুটা জয় আর তার মায়ের জন্য। ছেলেকে ভালো করে বুঝতেও শেখেনি মালা তেমন করে। আর এত কম কথা বললে বুঝবে কি করে? মালার থেকে বেশি দাদির কাছেই বড় হয়েছে। এবছর ক্লাস 10-এ পড়ে ছেলেটা। ক্লাসের তুলনায় বেশ গম্ভীর। তুই আজকেও আবার ভাত পুড়িয়েছিস। এতগুলো ভাত পুড়ে ছাই করে দিলি। মহারানী পরে পরে ঘুমাচ্ছিল। তোর বাপের বাড়ি থেকে খাওয়ার টাকা আসে, এতগুলো ভাত নষ্ট হলো। তোর হুঁশ নেই, বলদ কোথাকার। কখন ঘুমিয়ে পড়েছি জানি না, আবার ভাত বসিয়ে দিচ্ছি আমি। ভাত যে বসাবি, সে চালটা কোথায় পাবি শুনি? বাবা জয়, তোর এই কপাল পোড়া বউ নিয়ে সংসার করতে হলে তুই কর, কিন্তু আমার সংসার থেকে আলাদা হয়ে তারপর সংসার কর বাপ। ডেলি ডেলি খাবার নষ্ট করবে, এটা বাপু আমি সইতে পারবো না। সকালে আমি কয়টা কাপড় চোপড় ধুইতে বলেছিলাম, ধুইল না, শেষে কিনা আমাকেই ধুতে হলো। মা, তুমি ভাইকে বলো তার বউকে নিয়ে যেখানে খুশি সেখানে চলে যেতে। হতচ্ছাড়ি কুলোটে মেয়ে ছেলে, বাড়ির কাজকর্ম ফেলে পরে পরে ঘুমাবি, আর আমার মা বোন কষ্ট করে কাজ করে বেড়াবে। তোর মতো মেয়ে ছেলেকে এখানে রেখে কি লাভ শুনি? তোর ঘুম আমি বের করছি, দাঁড়া, লাথি দিয়ে ঘর থেকে বের করে দেব। খবরদার, আর একবারও যদি মায়ের গায়ে হাত তুলেছ তো পুলিশের কাছে যাব। অনেক সহ্য করছি,
আর নয়, ভেবেছি তোমাদের এমন পশুর মতন আচরণ হয়তো একসময় থেমে যাবে, কিন্তু তোমরা পশু, মানুষ তো আর না। তোমাদের সুযোগ দেওয়াটাই বোকামি। ছেলের এমন রূপ দেখে হতম্ভব মালা। 14 বছরের ছেলের চোখে কি ক্রোধ আর ঘৃণা! এই ছেলে কোথায় ছিল এতদিন? ছেলের চোখে জল আর আগুন যেন মিলেমিশে একাকার হয়ে গেছে। ছোট্ট থেকে দেখে আসছি, মায়ের সঙ্গে বিনা কারণে খারাপ ব্যবহার করেছো তুমি। ঘেন্না লাগে এই বাড়িতে জন্মেছি বলে, তোমার টাকায় পড়াশোনা করতে হচ্ছে বলে। কোনো মতে নিজের পায়ে দাঁড়ালেই মাকে নিয়ে এখান থেকে অন্য কোথাও চলে যাব, থাকবো না এ বাড়িতে। বাবার সাথে কিভাবে কথা বলছিস মনি? তোকে এই শিক্ষা দিয়ে বড় করে তুলেছি। তুমি চুপ করো দাদি। একটা মেয়ে মানুষ হয়েও আমার মায়ের অপমান দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রতিদিন দেখেছো। একবারও আমার মায়ের হয়ে প্রতিবাদ করনি। তোমাকেও আমার ঘেন্না লাগে। বাবা যদি আর একবারও মায়ের গায়ে হাত তোলে তাহলে ওই হাত আমি ভেঙে দেব, তারপর পুলিশের কাছে গিয়ে সবকিছু খুলে বলবো। রাগে ফুঁসছে মনি। জয় আতঙ্কিত দৃষ্টিতে তাকিয়ে আছে ছেলের দিকে। মালা খুশিতে কেঁদে ফেলল। মনি তার মায়ের দিকে তাকিয়ে, কাঁদছো কেন তুমি? প্রতিবাদ করতে পারো না? এত ভয় কিসের তোমার? আর ভয় পাবে না, আমি আছি তো। শুনেছি তুমি বিয়ের পর অন্যায়ের প্রতিবাদ করতে, বাবার অত্যাচারে সেটা বিলীন হয়ে গেছে। এখন থেকে আবার নিজের হয়ে প্রতিবাদ করবে। এখন তোমাকে কেউ কিছু বললে আমাকে মোকাবেলা করতে হবে, বুঝলে? মালার চোখ যেন খুশিতে ভরে উঠল। যে ছেলেকে সে কোনোদিনও মন থেকে কাছে টানতে পারেনি, সেই ছেলেই কিনা আজ তার ঢাল হয়ে দাঁড়িয়েছে। মালা বুঝেছে পুরুষ মানুষ খারাপ, তবে সব পুরুষ নয়। আজ এই ভরা সংসারে আমি বড্ড একা। প্রতিটা কোণে, প্রতিটা জানালায় কেবলই শূন্যতা। যে মানুষটাকে ভালোবেসেছিলাম সে তো এখন আর আমার মনেই হয় না। মনে হয় মানুষটাকে আমি এখন চিনিই না। এই বাড়ির আনাচে কানাচে আমার কত স্বপ্ন ছিল, এগুলো সব যেন অন্য কেউ কেড়ে নিল এক নিমিষে। ভালোবাসা যেন এখন সে অন্য কোথাও খুঁজে বেড়ায়। ছেলেটা আমার সারাদিন বাইরে খেটে মরে, আর তুমি কিনা রাজরানীর মতো ঘরে বসে বসে আরাম করছো। বাড়িতে কত কাজ, আমি একা মানুষ, কোন দিকে সামলাবো শুনি? মা, আমি এইমাত্র গোয়ালঘর আর উঠোন ঝাড় দিয়ে ঘরে পানি খেতে এসেছি। পানি খেয়ে বাকি কাজগুলো সেরে ফেলছি মা। তোমার কথা শুনে মনে হচ্ছে সারা গ্রামের যত গোয়ালঘর আছে সব তুমি একাই পরিষ্কার করেছো। বাড়ির এই কাজটুকু যদি সঠিকভাবে করতে না পারো তাহলে বিয়ে হয়ে এ বাড়িতে এসেছিলে কেন? বাবার বাড়ি কলা গাছ হয়েই থাকতে। মা, এভাবে বলবেন না, বাচ্চারা শুনলে কষ্ট পাবে। তারা ভাবে আপনি আমাকে দেখতে পারেন না, এজন্য ওরা খুব মন খারাপ করে। ওইটুকুন বাচ্চাদের কাছে আমার নিন্দে করো তুমি? বলি তোমার বাপ মা কোনো শিক্ষা দীক্ষা দেয়নি নাকি? জন্ম দিয়েছ এক একটা খাদক, যারা কিনা সারাদিন শুধু খাই 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 করতেই থাকে। আমার ছেলের হাড় মাংস জ্বালিয়ে খেলো গো। মা, ওরা তো আপনারই নাতি নাতনি, ওদেরকে নিয়ে এমন কুরুচি কথা বলতে পারলেন? বলবো না তো কি, সারাদিন চেঁচিয়ে বাড়ি মাথায় করে রাখে, রান্না করে রাখতে না রাখতেই শেষ করে ফেলে। এমন খাওয়া কেউ খায় নাকি বাপু? দুপুর 2টা বাজে, আমি মাঠ থেকে পেটের ভাত জোগাড় করে এলাম, আর তুই এখনো রান্না করে বসে চুলায় জাল ঠেলছিস। পেটের জ্বালায় থাকতে পারছি না। তোকে কিভাবে বললে তোর কানে কথা ঢুকবে বলতো? এখন তুই বুঝতেছিস বাবা? তোকে তো আমি আগেই বলেছিলাম এই দরজার চৌকাঠ বদলাতে, কিন্তু তুই তো শুনলি না। বাবা কামাল, তোকে আমি আবারও বলছি, তোর ঘরের চৌকাঠ বদলা, না হলে এই সংসারটা যে ভেঙে খান খান হয়ে যাবে বাপু। তুমি ঠিক কথা বলছো মা, আমার এখন একটা সিদ্ধান্তে আসতে হবে। রোজ রোজ এত অশান্তি আমার আর ভালো লাগে না। সারাদিন খেটে মরি, আর খাওয়ার সময় ঠিক মতো খাবার জোটে না। তুমি হাত মুখ ধুয়ে এসো, আমার রান্না অনেক আগেই হয়েছে। মা, আপনি তো ভালো করেই জানেন খাবার বানিয়েছি কিনা। আপনি তো ওকে বলতেই পারতেন। আমার মা কি করবে না করবে তা তুই ঠিক করে দিবি?
আমার সামনে এভাবে কথা বলার দুঃসাহস তোর হয় কি করে? তুই এইটুকু কথা শুনে এমন করছিস? আমি সারা দিন একা একা খেটে মরি, তোর বউ একটু কাছেও ঘেঁষায় না। এখন তোর আসার সময় হয়েছে, অমনি রান্নাঘরে ঢুকেছে। নাটক, সব নাটক করছে। তুমি আর ভেবো না মা, আমি আমার ঘরের চৌকাঠ তাড়াতাড়ি বদলে ফেলবো। তোমরা মা ছেলে মিলে ঘরের চৌকাঠ বদলাতে এত ব্যস্ত হয়ে পড়লে কেন? চৌকাঠ তো ঠিকই আছে, এখনো নতুন অনেক দিন ব্যবহার করা যাবে। সময় হলেই বুঝতে পারবি চৌকাঠ নতুন নাকি পুরাতন। এখন যা, আমার ছেলেকে খেতে দে। কত কষ্ট করে রান্না করেছি, না খেতে দিয়ে ছেলেটাকে আমার শুকিয়ে মারবি? ভাবি, তুমি এখানে আর ওদিকে দেখো গিয়ে, তোমার সর্বনাশ হয়ে গেছে। শিগগিরই যাও। কেন রে, কি হয়েছে? আমার মেয়েটার কি কিছু আবার হলো নাকি? তাড়াতাড়ি গিয়ে দেখি তো। মেয়েটার কিছু হলে আমার আর কিচ্ছুই ভালো লাগে না। কামাল ভাই বিয়ে করে নতুন বউ এনেছে। তোমার শাশুড়িকে দেখলাম মহা খুশি। সে আনন্দে কামাল ভাইকে বলছে নতুন চৌকাঠ অনেক পছন্দ হয়েছে বাপ। তার মানে তারা মা ছেলে মিলে নতুন বউ ঘরে আনার কথা বলেছিল, আর আমি এতটাই বোকা যে কিছুই বুঝতে পারিনি। এখন তুমি কি করবে ভাবি? কামাল ভাই তোমার সতীন এনেছে, তুমি সতীনের সাথে কি করে সংসার করবে? আমি আর কি করব ভাই বল? বাবা মা গরিব, এই অসময়ে তাদের ঘাড়ে বোঝা হতে চাই না। যা করার করেছে, আমি কোথাও যাব না। ভাগ্যে যা আছে তাই হবে। আমি আসি রে, আবার আমাকে খুঁজে না পেয়ে ছেলের কাছে নালিশ দেবে। মহারানী এতক্ষণে বাড়ি ফিরলেন। বলি, এখানে ওখানে গায়ে হাওয়া লাগিয়ে ঘোরাফেরা না করে আমার সোনার টুকরো বৌমাকে এক গ্লাস গরম দুধ দিয়ে এসো তো। দুধ শেষ হয়ে গেছে মা, যেটুকু গরম করেছি রিমিকে খাওয়াতে হবে। মেয়েটার শরীর ভালো যাচ্ছে না কদিন হলো। তোমার অমন ছেলে মেয়ের থেকে আমার বৌমার মূল্য অনেক বেশি। তুমি যাও, দুধটুকু নিয়ে এসে বৌমাকে খেতে দাও তো। বলছিলাম, ছেলে মেয়ে দুটোর অনেক জ্বর হয়েছে, ওদের জন্য ওষুধ আনতে হবে। তবে বেশি ভালো হয় সাথে নিয়ে গিয়ে ডাক্তার দেখানো। আজকে কি তোমার সময় হবে? চলো না, বাচ্চা দুটোকে নিয়ে একটু ডাক্তারের কাছে যাই। আমি কোথাও যেতে পারবো না, আর তোর সাথে তো যাওয়ার কোনো প্রশ্নই আসে না। আমাকে এসব আলতু ফালতু কাজের কথা আর কখনো বলবি না। ঠিক আছে, তুমি না গেলে আমাকে কিছু টাকা দাও, আমি নিজেই ওদেরকে ডাক্তারের কাছে নিয়ে যাব। টাকা কি গাছে ধরে? যখন তুমি টাকা চাইবে সাথে সাথে বের করে দিতে হবে। বলি, তুমি এ বাড়ি থেকে চলে যেতে পারো না? নির্লজ্জ বেহায়ার মতো কেন পড়ে থাকো সবসময় এখানে? আমাদের সংসারে কেন অশান্তি করো সবসময়? আমি তোমাকে বলেছি তোমার ছেলে মেয়ে অসুস্থ, কিছু টাকা দাও, ডাক্তার দেখাই। বাচ্চা দুটো জ্বরে আবল তাবল বকছে। বাচ্চা দুটোকে তো একটু দেখতেও যাও না, মনেই করো না যে তোমার দুটো বাচ্চা আছে। তোর বাবার বাড়ি থেকে টাকা নিয়ে এসে ওদের চিকিৎসা কর, ওদের কথা কখনো আমার সামনে বলবি না। মা, আমার খুব কষ্ট হচ্ছে মা, বাবাকে বলো না ওষুধ এনে দিতে। আমার তৃষ্ণায় বুকটা ফেটে যাচ্ছে মা। একটু ধৈর্য ধর মা, আমি এক্ষুনি কিছু একটা ব্যবস্থা করছি। তোরা সুস্থ হয়ে উঠবি, তোদের আমি কিছু হতে দেব না। মা, আমাকে কিছু টাকা দিন, বাচ্চা দুটোকে দয়া করুন মা। আমি মা হয়ে ওদের জন্য কিছুই করতে পারছি না। ওদের কষ্ট যে আমি আর সইতে পারছি না মা। কেন পারবে না? তোমার হাতের বালা দুটো আছে না, সেটা আমাকে দিয়ে দাও, দিয়ে টাকা নিয়ে যাও। তারপর তোমার বাচ্চাদের সুস্থ করো। কি হলো, কি ভাবছো? তুমি না মা, এখন বাচ্চাদের জন্য মায়া হচ্ছে না? যাও শিগগিরই বালা দুটো এনে দাও। আমার কলিজার টুকরো, তোরা কেন আমাকে ছেড়ে চলে গেলি? তোদের ছাড়া আমি এখন কি নিয়ে বাঁচবো? কে আমাকে মা বলে ডাকবে এখন? মা, অনেক তো হলো, এখন এই পাগলিটাকে নিয়ে পাগলা গারদে রেখে আসুন তো। সারা দিন রাত ওর কান্নাকাটি দেখতে আর ভালো লাগছে না। ওর নাটক এখন বন্ধ করতে বলেন।
না হয় বাড়ি থেকে বের করে দেন। ওকে বাড়ি থেকে বের করে দিতে আমারও মন চায়, কিন্তু এখন না। গ্রামের মানুষ আমাদের ওপর অনেক রেগে আছে। কয়দিন যাক, তারপর ঘাট ধরে বের করা যাবেক্ষণ। এখন বলো তো কামাল গেছে কোথায়? ও মাঠে গেছে মা, ধান পেকে পড়ে যাচ্ছে। এত ঝামেলায় ফসল ঘরেই তুলতে পারেনি। আমাদের জীবন থেকে এই উটকো ঝামেলা উপড়ে ফেলে না দিলে আর শান্তি হচ্ছে না মা। আমি পাগল নই, তোমরা আমাকে পাগল বানিয়ে রেখেছ। তোমরা আমার জীবনটাকে অতিষ্ঠ করে তুলেছ। তোমরা পাপী। আমার নিষ্পাপ বাচ্চা দুটোকে তোমরা মেরেছ। তোমাদের কোনো ক্ষমা নেই। ছোট বউ, ওর জবান দেখছি ভালোই চলছে গো। ওকে ঘরে নিয়ে গিয়ে বন্দি করে রাখো তো। আজকে সারাদিন ওকে ভাত দেবে না। ক্ষুধার জ্বালায় মুখের জবান এমনি বন্ধ হয়ে যাবে। আমাকে তোমাদের বের করে দিতে হবে না। আমি বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে এই নরকের দিন পার করেছি। যেখানে আমার সন্তান নেই, সেখানে আমিও নেই। সৃষ্টিকর্তা তোমাদের বিচার ঠিক করবেন। মা সুরভি, তোমার বিয়ের বয়স তো আর কম হলো না বাপু। এই বাড়িটাতে এখন ছোট বাচ্চা কাচ্চার হাঁটার সময় হয়েছে। নাতি নাতনির মুখ দেখতে খুব ইচ্ছে করছে বাপু। কখন মরি কখন বাঁচি, নাতি নাতনির মুখ দেখেই মরতে চাই। আমি তো চাইছি বাচ্চা নেওয়ার জন্য, কিন্তু কেন যে হচ্ছে না বুঝতে পারছি না। বাচ্চার জন্য আপনার ছেলেও খুব করে বলছিল আমাকে। তাহলে তোমরা একটা কাজ করো বাপু। সোমবারের দিন হাসপাতালে ঢাকা থেকে বড় ডাক্তার এসে রুগী দেখে। তোমরা দুজন ওই ডাক্তারকে দেখাও তো। আমি বাপু অত শত কিছু বুঝি না। আমার নাতি নাতনি চাই, এটাই শেষ কথা। আপনার ছেলে বাড়ি ফিরুক, তারপর ওকে নিয়ে যাব। আমিও এ নিয়ে খুব টেনশনে আছি। কি হলো বউ, তুমি এভাবে কাঁদছো কেন? কি হয়েছে তোমার? ডাক্তার কি বলেছে তোমাকে? কামাল কোথায়? আমার ছেলে কামাল কোথায়? ও একটু পর আসছে। ডাক্তার বলল আমরা দুজনের একজনও নাকি মা বাবা হতে পারবো না। আমাদের নাকি মা বাবা হওয়ার ক্ষমতা নেই। এ বাড়িতে আর কোনোদিন বাচ্চা হাঁটবে না মা। আমাদের কপাল পুড়েছে। বৌমা, কি বলছো এসব গো? হায় হায় রে, আমার সোনার টুকরো দুটো নাতি নাতনি ছিল। কতই না অবহেলা করেছি। কাছে এলে দূর দূর করে তাড়িয়েছি। আজ আমাদের অত্যাচারে ওরা দুনিয়া ছাড়া হয়েছে। শাস্তি, সৃষ্টিকর্তা আমাদের শাস্তি দিচ্ছে গো। আমার এত বড় পাপের কোনো ক্ষমা নেই। আমার চাঁদের টুকরো ছেলে মেয়ে, তোদেরকে কষ্ট দিয়েছি, অবহেলা করেছি। আজ বুঝতে পারছি আমি তোদের সাথে কত অন্যায় করেছি। তোরা আমাকে ক্ষমা করে দে। তোদের ছাড়া আজ আমি অসহায়। তোদের বাবা আজ অনেক বড় অপরাধী রে।